আচ্ছা দেখেন, আমাদের হচ্ছে এই লেকচারটা মূলত হচ্ছে বেসিক ল সম্পর্কে, অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিট সলভ করার জন্য আমাদের কিছু বেসিক ল আছে। তো ওই বেসিক ল গুলো আমরা এখানে পড়বো। তো বেসিক ল পড়ার আগে আমাদের কিছু টার্ম পড়তে হবে। তো তার মধ্যে প্রথম টার্মটা আছে রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স আসলে কি? তো রেজিস্ট্যান্স মানে হচ্ছে কি? বাধা দেওয়া। আহ এখন খেয়াল করেন, এখানে আমাদের রেজিস্ট্যান্স বলতে আমরা বুঝবো হচ্ছে কারেন্ট ফ্লোকে বাধা প্রদান করা। অর্থাৎ যে কারেন্ট আমাদের ফ্লো হয়, তো এখানে কারেন্ট ফ্লোকে যে বাধা দেওয়ার যে ক্ষমতা বা এবিলিটি, সেটাই হচ্ছে মূলত তার রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সকে মূলত আর সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। আর এর এক হচ্ছে ওহম। এই যে এখানে এই এটা হচ্ছে এর একক। তো এখন খেয়াল করেন, মনে করেন আমাদের একটা তার আছে। তো তারের দৈর্ঘ্য এই যে এদিকে দেখেন, এই তারের দৈর্ঘ্য হচ্ছে এল। আর এই যে তার, তো এই তারটা হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া যদি এ হয়, এবং আমাদের যে ম্যাটেরিয়াল, তারটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তার রেজিস্টিভিটি যদি রো হয়, তাহলে এই যে তার, এই তারের রেজিস্ট্যান্স হবে এই যে এটা, আর ইকুয়াল রো এল ভাগ এ। অর্থাৎ এই যে তারের রেজিস্ট্যান্স মূলত দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। অর্থাৎ দৈর্ঘ্য যত বেশি হবে, আমাদের রেজিস্ট্যান্স তত বেশি হবে। আবার এ এ হচ্ছে কি? ক্রস সেকশনাল এরিয়া। তো এ এর ব্যস্তানুপাতিক, অর্থাৎ এ যত বেশি হবে, আমাদের রেজিস্ট্যান্স তত কম হবে। মানে আমাদের তারটা যত মোটা হবে, তার রেজিস্ট্যান্স তত কম হবে। আবার যদি তারটা চিকন হয়, তাহলে তার রেজিস্ট্যান্স বেশি হবে। আবার এই যে রেজিস্টিভিটি, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য আহ, মানে ফিক্সড। যেমন লোহা যদি হয়, তো লোহার জন্য একটা মান। আবার যদি কপার হয়, তাহলে কপারের জন্য আরেকটা মান। তো সব সব কপারের জন্যই সেম, অথবা সব লোহার জন্যই সেম, কিন্তু লোহা আর কপার এই দুইটার জন্য আবার আলাদা। তো এই হচ্ছে আমাদের এখানে রেজিস্ট্যান্সের সূত্র এটা। তারপরে এখানে আসলে এই যে সিম্বল, তো রেজিস্ট্যান্সকে আমরা এইভাবে প্রকাশ করবো। এই যে সিম্বলটা এখানে দেওয়া আছে, এই যে এরকম দেখতে, এই যে এই সাইডে, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের সিম্বল। এরকম চিহ্ন দিতে হবে। তো আমরা সার্কিটে এই সিম্বলটা ইউজ করব। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তো এখন আসেন, আমাদের রেজিস্ট্যান্স কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো আমরা একটু আগে দেখলাম যে রেজিস্ট্যান্সের সূত্র হচ্ছে রো এল ভাগ এ, মানে আর সমান এখানে হচ্ছে রো এল ভাগ এ। তো এখানে আমাদের তিনটে বিষয় আছে। একটা হচ্ছে কি রেজিস্ট্যান্স, দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য। একটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর একটা হচ্ছে ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি। তো এই তিনটা আছে। এর উপর এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে টেম্পারেচার। তো টেম্পারেচারের উপরও আমাদের এই রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে। তো আমরা এটা একটু পরে দেখব। কন্ডাক্ট্যান্স। তো কন্ডাক্ট্যান্সটা কি? কন্ডাক্ট্যান্স হচ্ছে রেজিস্ট্যান্সের বিপরীত। অর্থাৎ রেজিস্ট্যান্স কারেন্ট ফ্লোকে বাধা প্রদান করে, কিন্তু কন্ডাক্ট্যান্স হচ্ছে কারেন্ট ফ্লো কত সহজে হয় সেটা পরিমাপ করে। এই যে মেজার, ইট ইজ এ মেজার অফ হাউ ওয়েল অ্যান এলিমেন্ট উইল কন্ডাক্ট ইলেকট্রিক কারেন্ট। অর্থাৎ আমাদের কন্ডাক্ট্যান্সটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট কত সহজে ফ্লো হয় তার পরিমাপ। তো এর একক হচ্ছে মোহ, বা আমাদের রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। তো ওহমের বিপরীত হচ্ছে মোহ, এই যেটা, এর সিম্বলটা হচ্ছে ওহমের বিপরীত। তো ওহমের সিম্বল ছিল এরকম, আর এটা সিম্বলটা জাস্ট উল্টা। এখানে খেয়াল করেন কন্ডাক্ট্যান্স। তো এই যে কন্ডাক্ট্যান্সের আরো একটা একক আছে, এর নাম হচ্ছে সিমেন্স। তো এখানে এস দ্বারা প্রকাশ করা হয় এটাকে। অর্থাৎ এখানে দুইটা একক, একটা হচ্ছে মোহ আর একটা হচ্ছে সিমেন্স, এস। তো এই যে জি সমান হচ্ছে 1/r, মানে আমাদের কন্ডাক্ট্যান্স হচ্ছে জাস্ট রেজিস্ট্যান্সের বিপরীত। ক্লিয়ার?
তো এখানে ছোট দুইটা ম্যাথ আছে, এগুলো আপনারা দেখে নিন। তো এবার আসেন টেম্পারেচারের ইফেক্ট। তো আমরা একটু আগে দেখলাম যে রেজিস্ট্যান্সের উপর মানে টেম্পারেচারের হচ্ছে রেজিস্ট্যান্সের উপর সরি আমাদের যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। তো এইখানে আমাদের একটা গ্রাফ আছে, তো গ্রাফটা খেয়াল করেন। এদিকে আছে আমাদের থিটা এক্সিস মানে টেম্পারেচার, আর এদিকে আছে রেজিস্ট্যান্স। তো এই যে আমাদের এই যেখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে কন্ডাক্টর আর একটা হচ্ছে সেমিকন্ডাক্টর। তো কন্ডাক্টরটা দেখেন এই যে এখান থেকে শুরু হয়ে এদিক দিয়ে ধীরে ধীরে বাড়তেছে। আমাদের কন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার যত বাড়াবো এদিকে আমাদের রেজিস্ট্যান্স ধীরে ধীরে বাড়তে থাকবে এইভাবে, এই যে দিক দিয়ে বাড়তেছে। তো এটা হচ্ছে আমাদের কন্ডাক্টরের ক্ষেত্রে, অর্থাৎ কন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের কি হবে, যদি টেম্পারেচার বাড়ানো হয় তাহলে তার রেজিস্ট্যান্স বাড়বে। তো এটা বাড়ার কারণটা কি? তো এর কারণ হচ্ছে এই যে আমরা যে ম্যাটেরিয়াল ইউজ করি, তো তার ইলেকট্রন থাকে, তো এই ইলেকট্রনের ফ্লো হয়। তো যখন আমাদের টেম্পারেচার বৃদ্ধি হয় তখন আমাদের এই ইলেকট্রনগুলোর ছোটাছুটি বেশি হয়, অনেক বেশি হয়, ফলে তাদের মধ্যে সংঘর্ষটা বেশি হয়। তো এই কারণেই মূলত সেখানে আমাদের একটু বাধা বেশি তৈরি হয়। তো এই এই কারণেই মূলত হচ্ছে টেম্পারেচার বাড়ার সাথে সাথে কন্ডাক্টরের রেজিস্ট্যান্স বেড়ে যায়। আবার এই যে আরেকটা গ্রাফ আছে এদিকে, তো এই যে গ্রাফ, এটা হচ্ছে এরকম দেখতে। তো এখানে খেয়াল করেন, এদিকে জিরোতে হচ্ছে রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি ছিল। তারপরে যখন আমরা টেম্পারেচার বাড়াচ্ছি তখন কার্ভটা এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছে, মানে কমতেছে। তো এটা হচ্ছে সেমিকন্ডাক্টরের কার্ভ। অর্থাৎ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, আমাদের টেম্পারেচার বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্স অনেক কমে যায়। তো এর কারণটা হচ্ছে এরকম যে আমাদের যে কন্ডাক্টরগুলো আছে, মানে আমাদের যে মেটেরিয়াল, তো এটা মেটেরিয়ালকে হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কি কন্ডাক্টর, আর একটা হচ্ছে ইনসুলেটর, আর একটা হচ্ছে সেমিকন্ডাক্টর। তো যেমন ইনসুলেটর হচ্ছে কি, যারা হচ্ছে কোনো ইলেকট্রন ফ্লো হয় না, অর্থাৎ যাদের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না। তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের কারেন্ট ইনিশিয়ালি সামান্য ফ্লো হয়, কিন্তু আমরা যখন একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত এনার্জি সাপ্লাই থাকে তখন হচ্ছে ওই পর্যন্ত তার কারেন্টটা লিমিট থাকে, কিন্তু যখনই তার এনার্জি সাপ্লাইটা বেশি হয় তখনই সে অনেক পরিমাণ কারেন্ট ফ্লো শুরু করে। তো এটা ব্যাখ্যা করার জন্য আমরা একটা ব্যান্ড গ্যাপ থিওরি দেখাইছিলাম ইয়েতে ফ্রাইডেতে। তো সেটা একটু হালকা বলতেছি। তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের এরকম থাকে। তো ম্যাটেরিয়ালের জন্য এরকম দুইটা অংশ থাকে। এই যে নিচের এই অংশটা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড। তো এইখানে আমাদের ইলেকট্রন থাকে। আবার এই যে এই উপরের অংশটা, এইখানে হচ্ছে আমাদের কন্ডাকশন, এটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড। তো এই কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন থাকে। তো এই কন্ডাকশন ব্যান্ডে যখন ইলেকট্রন বেশি থাকে তখনই আমাদের কারেন্ট ফ্লো শুরু হয়, মানে কারেন্ট ফ্লো হয়। তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নর্মালি এই যে এই মাঝখানের এই অংশটাকে বলা হয় ব্যান্ড গ্যাপ। তো এই যে ব্যান্ড গ্যাপ, এই ব্যান্ড গ্যাপটা আমাদের ইনসুলেটরের জন্য অনেক বেশি হয়। তো এই কারণে ইনসুলেটরে আমাদের এই যে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলা এই কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না, ফলে ইনসুলেটরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় না। আবার যে কন্ডাক্টর, তো কন্ডাক্টরের ক্ষেত্রে আবার এই দুইটা একদম কাছাকাছি থাকে বা ওভারল্যাপিং থাকে, অর্থাৎ এদের ভ্যালেন্স ব্যান্ডও যা, যোজন ব্যান্ডও তাই, মানে ইলেকট্রনগুলো ইজিলি আমাদের কন্ডাকশন ব্যান্ডে যাইতে পারে। তো এই কারণে আমাদের কন্ডাক্টরের মধ্যে দিয়ে বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হয়। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই গ্যাপটা একটু ছোট থাকে, মানে ইনিশিয়াল অবস্থায় আমাদের কারেন্ট ফ্লো হয় না, কিন্তু এই যে সামান্য একটু গ্যাপ থাকে। তো এই গ্যাপটাতে আমাদের যখনই আমরা এখানে এনার্জি সাপ্লাই করব তখন কি হবে, এই ইলেকট্রনগুলো এক্সাইটেড হবে এবং এরা কন্ডাকশন ব্যান্ডে যাওয়া শুরু করবে। তো কন্ডাকশন ব্যান্ডে যখনই যাওয়া শুরু করবে তখনই হচ্ছে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো বাড়বে। তো কারেন্ট ফ্লো বাড়া মানেই হচ্ছে কি রেজিস্ট্যান্স কমা। তো এই যে সেই গ্রাফটা হচ্ছে এটা, বুঝতে পারছেন?
কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যায়। আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন। তো এখানে আমাদের কিছু সূত্র আছে। তো মনে করেন আমাদের একটা কন্ডাক্টর ছিল, তো 0 ডিগ্রিতে ধরলাম তার রেজিস্ট্যান্স হচ্ছে আর নট। এখন এটা হচ্ছে 0 ডিগ্রি টেম্পারেচারে, মনে করেন রেজিস্ট্যান্স এটা হচ্ছে 0 ডিগ্রিতে। এখন এই যে টেম্পারেচার, তো এই 0 ডিগ্রি, তো আমরা ধরলাম যে টেম্পারেচারটা ইনক্রিজ করা হয়েছে। তো ইনক্রিজ করা হয়েছে θ1 পর্যন্ত, θ1 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ 0 থেকে θ1-এ নেওয়া হয়েছে। তাহলে রেজিস্ট্যান্স কি হবে? রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে R1 হবে। তো রেজিস্ট্যান্স হচ্ছে R1, তাহলে এই R1 এর মানটা এখন কি হবে? তো এই R1 এর মানটা আমরা বের করতে পারি। এই যে এখানে সূত্র আছে, এই সূত্র ইউজ করে, এইখানে দেখেন, এই R1টা হবে R0 ইন্টু 1 প্লাস আলফা θ1। তো এই যে এখানে R0 হচ্ছে 0 ডিগ্রিতে টেম্পারেচার, আর θ1 হচ্ছে আমাদের ওই নির্দিষ্ট টেম্পারেচার, আর এই আলফা আলফা হচ্ছে আমাদের টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তো টেম্পারেচার কোএফিসিয়েন্টের মান আমাদের দেওয়া থাকবে। তো তখন আমরা এই সূত্র ইউজ করে বের করতে পারবো। এখন 2 নম্বর সূত্রটা একটু খেয়াল করেন। এখন মনে করেন আবার আমরা টেম্পারেচার ইনক্রিজ করছি, অর্থাৎ θ1 থেকে আমরা θ2-তে চলে গেছি। তাহলে আমাদের রেজিস্ট্যান্স কি হবে? রেজিস্ট্যান্স হবে R2। তাহলে R2 আমরা কিভাবে বের করব? আগের মতো এই সূত্রটার মতোই। তাহলে R2 হবে, এই যে R2 হলো R0 1 প্লাস আলফা θ2। এটা হচ্ছে R2 এর মান। তো এখন এই দুইটা যদি আমরা জাস্ট ভাগ করি, তাহলে কি হবে? এই যে R0 আর এই R0 ক্যান্সেল হবে, তাহলে আমাদের মানটা হবে এটা, এই অংশটা। তাহলে R1 ভাগ R2 কি হবে? 1 প্লাস আলফা θ1 ভাগ 1 প্লাস আলফা θ2। তো এটা হচ্ছে আমাদের এখানকার সূত্র। অর্থাৎ আমাদের যদি 0 ডিগ্রির কথা বলা না থাকে, জাস্ট একটা এরকম থাকে যে একটা ধরলাম 20 ডিগ্রিতে ইনিশিয়াল টেম্পারেচার, তো ইনিশিয়াল টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, সেখানে আমাদের রেজিস্ট্যান্স দেওয়া ছিল এরকম একটা মান। এখন যদি ওইটা 40 ডিগ্রি হয়, তাহলে কি মান হবে? তো এরকম অঙ্ক করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। তো এই সূত্র ইউজ করে এখানে আমাদের দুইটা ম্যাথ আছে, 2-3টা। তো এটা একটু দেখবেন। তো এখানে খেয়াল করেন, এখানে জাস্ট বলা হয়েছে এরকম যে ফিল্ড কয়েল অফ অ্যান ইলেকট্রিক মোটর হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ কত, 250 ওহম অ্যাট 15 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে 0 ডিগ্রির কথা বলা নাই, অর্থাৎ এখানে আমাদের θ1 আছে। তো θ1 হচ্ছে 15 ডিগ্রি, আর R1 হচ্ছে আমাদের এখানে 250। এখানে R1 হচ্ছে 250, এই যে এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে R1 250 আর θ1 হচ্ছে 15 ডিগ্রি। তাহলে ক্যালকুলেট দ্য রেজিস্ট্যান্স ইফ দ্য মোটর অ্যাটেইন এ টেম্পারেচার 45 ডিগ্রি when রানিং। অর্থাৎ আমাদের মোটরটা যখন রানিং অবস্থায় আছে, মানে মোটর চলতেছে, তো চলার সময় আমাদের কি হয়েছে? টেম্পারেচারটা ইনক্রিজ করছে 45 ডিগ্রিতে। তাহলে এই অবস্থায় মোটরের যে কয়েল, তার রেজিস্ট্যান্স কত হবে? এখানে দেওয়া আছে আলফার মান এটা। তাহলে এখানে আলফার মানে এটা বের করলাম। তো আমরা সূত্র জানি কি? R1 ভাগ R2 ইন্টু ইকুয়াল 1 1 প্লাস আলফা θ1। তো তারপরে 1 প্লাস আলফা θ2। তাহলে এই সূত্র আমরা এখানে বসাইছি। তাহলে দেখেন এখানে R2 হয়েছে কত? 280। অর্থাৎ আগে ছিল 250 ডিগ্রি 50 ওহম, এখন হয়েছে 280.2 ওহম। তো এটাই হচ্ছে এখানকার অ্যান্সার। তো এই অঙ্কগুলো একটু দেখে নিন। আচ্ছা, এবার আসেন ওহমস ল। তো কথা শোনা যাচ্ছে আমার? জি স্যার, শোনা যায়। আচ্ছা, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে মাঝখানে একটু বলবেন। এবার আসেন ওহমস ল।
তো আমাদের সবচেয়ে আমাদের সার্কিট সলভ করার জন্য যে বেসিক যে ল, প্রথম লটা আছে ওহমস ল। তো ওহমস লটা কি দেখেন, ওহমস ল স্টেট দ্যাট the voltage V across a resistor is directly proportional to the current flowing through the resistor। অর্থাৎ মনে করেন আমাদের একটা রেজিস্টার যদি এরকম হয় আর, তো এই যে আর রেজিস্ট্যান্স এর মধ্যে যে কারেন্ট ফ্লো হবে আই, এই আইটা এই যে রেজিস্ট্যান্স এর দুই পয়েন্টের যে ভোল্টেজ ভি এর সমানুপাতিক। অর্থাৎ ভি যত বাড়বে আই তত বাড়বে। তো এটা হচ্ছে আমাদের ওহমস ল। তো এখন আসেন ওহমস ল যে সমানুপাতিক যে আছে ধ্রুবক, এই সমানুপাতিককে ওঠানোর জন্য আমাদের একটা কনস্ট্যান্ট দরকার হয়। তো সেই কনস্ট্যান্টটা এখানে হচ্ছে আর। তাহলে ভি ইজ ইকাল টু হবে আই আর, আই ইন্টু আর। তো এটাই হচ্ছে মূলত ওহমস ল। তো এইখান থেকে আমরা এখানে দেখেন আই সমান তাহলে কি লিখতে পারি, এখানে ভি ইজ ইকাল টু যদি আই আর হয় তাহলে আই সমান কি হবে, ভি ভাগ আর, এটা একটা হইতে পারে। আর আর সমান কি, ভি ভাগ আই। এটা আমরা এইভাবে এখান থেকে রেজিস্ট্যান্সের মান এবং কারেন্টের মান বের করতে পারি। তো এবার আসেন আমাদের এখানে আছেন কন্ডাক্ট্যান্স। তাহলে কন্ডাক্ট্যান্সটা কি হবে, তো এখান থেকে আমরা রেজিস্ট্যান্সের মান আর আর সমান কি বের, ভি ভাগ আই এটা বের করতে পারি। আর কন্ডাক্ট্যান্স কি হবে তাহলে, আই ভাগ বি। এই যে এটা। তো ওহমস ল কি ক্লিয়ার? তো এখানে দেখেন ওহমস ল হচ্ছে একটা জাস্ট আমাদের বেসিক ল। তো এটার ইকুয়েশনটা যদি এরকম হয় ভি ইজিক্যাল টু আই আর, তো এখানে আমাদের এটা হচ্ছে মূলত এরকম একটা মূলবিন্দুগামী সরলরেখার ইকুয়েশন। অর্থাৎ এদিক দিয়ে আমাদের ভি যত হবে আই তত বাড়তে থাকবে। এটা হচ্ছে ওহমস লর আমাদের গ্রাফে এরকম হয় নর্মালি। তো এখানে দেখেন আমরা প্রথম লেকচারে বলছিলাম যে পাওয়ারের কয়েকটা সূত্র আছে। তো পাওয়ারের সূত্রগুলো মূলত এই ওহমস ল থেকে আমরা এখানে বের করতে পারি। তো খেয়াল করেন পি ইজিক্যাল টু আমরা জানি কি ভি আই। এখন এই একটু আগে আমরা কি দেখলাম, ভি সমান আই আর। তো এই যে পাওয়ারের ভি এর জায়গায় যদি আই আর আমরা বসাই তাহলে কি হবে, এই যে এখানে যদি আমরা পি সমান ভি আই, তো ভি এর জায়গায় আই আর, আর আমাদের এখানে আছে কি আই, তাহলে কি হবে আই স্কয়ার আর। তাহলে এটা আরেকটা সূত্র, তাহলে পি ইজিক্যাল টু আই স্কয়ার আর। সিমিলারলি আমরা যদি এখান থেকে আই এর মানটা নেই তাহলে কি হবে, আই সমান ভি ভাগ আর। তাহলে এই ভি ভাগ আরটা যদি এই এই এর জায়গায় বসে তাহলে কি হবে, ভি স্কয়ার ভাগ আর। তাহলে এখানে আমরা পাওয়ারের তিনটা সূত্র পেলাম। সিমিলারলি আমরা জি এর রেসপেক্টে যদি আমরা পাওয়ার লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারবো। তো এখন দেখেন এইখানে হচ্ছে আমরা দেখছিলাম যে আমাদের এনার্জি, তো ওই এনার্জি সূত্রটা আছে এটা, ডাব্লিউ সমান আই স্কয়ার আর টি এত জুল। এখন খেয়াল করেন আমরা যদি এইখানে ওহমস ল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, ডাব্লিউ সমান ভি স্কয়ার টি ভাগ আর, অথবা ভি আই টি। এইগুলো হচ্ছে আমাদের এই ওহমস ল থেকে পাই। তো এইগুলো হচ্ছে আমাদের এনার্জির সূত্র। তো এই যে এখানে চারটে প্যারামিটার আছে, চারটের সাথে কিভাবে রিলেটেড এটা এখানে ব্যাখ্যা করা আছে। তো এখানে দুই একটা সূত্র ম্যাথ আছে, তো আপনারা এটা দেখে নিন। আচ্ছা, এবার আসেন আমাদের সার্কিটের অ্যানালাইসিস। আচ্ছা, এখানে কি কোনো সমস্যা আছে ওহমস লতে? না স্যার।
তো এবার আসেন আমাদের সার্কিট, ওপেন সার্কিট আর শর্ট সার্কিট কি। তো দেখেন, ওপেন সার্কিট হচ্ছে এমন একটা সার্কিট যার রেজিস্ট্যান্স হবে ইনফিনিটি, অর্থাৎ যার রেজিস্ট্যান্স অনেক বেশি। তো এটাকে বলা হয় নর্মালি ওপেন সার্কিট। অর্থাৎ এই যে এই অংশের দেখেন, এই মাঝখানে ফাঁকা আছে, তো এখানে আমাদের একটা সার্কিট, তো সার্কিটের 2 পয়েন্ট আমাদের এইভাবে মাঝখানে ফাঁকা রাখা আছে, এই যে এই জায়গায়। তাহলে এর মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ কি, এই যে মাঝখানে ফাঁকা অংশ আছে, তাহলে ফাঁকা অংশ মানে কি, এখানে রেজিস্ট্যান্স অনেক বেশি, এখানে জাস্ট বাতাস আছে, তাহলে এখানে রেজিস্ট্যান্স অনেক বেশি, তাহলে এর মধ্যে দিয়ে আমাদের কোনো কারেন্ট ফ্লো হবে না। তো এই কারণে আমাদের এই যে আই এর মান হবে টেন্স টু জিরো। অর্থাৎ আমাদের ওপেন সার্কিট এমন একটা সার্কিট যেখানে রেজিস্ট্যান্সের মান হবে ইনফিনিটি, ফলে আমাদের কারেন্টের মান হবে জিরো। আবার আসেন শর্ট সার্কিট। তো শর্ট সার্কিট কি, যে সার্কিটের রেজিস্ট্যান্স জিরোর কাছাকাছি, মানে জিরো, ওটাকে বলা হয় শর্ট সার্কিট। তো এইখানে খেয়াল করেন, এই যে 2 পয়েন্ট, এই যে এই 2 টার্মিনাল সরাসরি শর্ট করা আছে, এইভাবে মাঝখান দিয়ে সরাসরি শর্ট করা আছে। তো এরকম যদি হয় তাহলে এখানে কি ভোল্টেজের মান কি হবে, V ইজিক্যাল টু IR সূত্র অনুযায়ী জিরো, অর্থাৎ এখানে আমাদের কোনো ভোল্টেজ থাকবে না এই 2 পয়েন্টে, মানে ভোল্টেজ পার্থক্য জিরো। তাহলে ভোল্টেজ পার্থক্য জিরো হলে এখানে একটা হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো হবে। তো হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো হলে কি হবে, আমাদের হিট অনেক তৈরি হবে। এই যে আই স্কয়ার আর সূত্র অনুযায়ী, আই স্কয়ার আর এই সূত্র অনুযায়ী আমাদের অনেক বেশি তাপ তৈরি হবে, ফলে আমাদের যে তার আছে সেই তারটা পুড়ে যাবে। তো আমরা যে বলি যে শর্ট সার্কিট হয়েছে, তো শর্ট সার্কিট আসলে এই যে এইখানে এই বিষয়টা হয় যে এখানে 2টা টার্মিনাল সার্কিটের 2 টার্মিনাল সরাসরি শর্ট হয়ে যায়, ফলে আমাদের রেজিস্ট্যান্সের মান অনেক কমে যায়, যার ফলে এই যে এই সূত্র অনুযায়ী আমাদের হিউজ পরিমাণ একটা কি বলে তাপ তৈরি হয়, এই কারণে মূলত আগুন ধরে। বুঝতে পারছেন ওপেন সার্কিট আর শর্ট সার্কিট কি? স্যার বুঝতে পারছি। স্যার, স্যার শর্ট সার্কিটে একটু বলতেন প্লিজ। আচ্ছা, শর্ট সার্কিটটা হচ্ছে, এখানে খেয়াল করেন, শর্ট সার্কিটে মূলত কি হয় আসলে, শর্ট সার্কিটে 2টা টার্মিনাল, মানে পজিটিভ আর নেগেটিভ আমরা যদি বলি, বা আমরা তারের ক্ষেত্রে মানে আমাদের ইলেকট্রিক লাইনের ক্ষেত্রে আমরা কি বলি, একটা আছে লাইন আর একটা আছে নিউট্রাল। তো এই 2টা পয়েন্ট কি হয়, একসাথে হয়ে যায়। তো একসাথে হইলে কি হয়, আমাদের এই যে দেখেন এরকম কন্ডিশন হয়, অর্থাৎ এখানে রেজিস্ট্যান্সের মান একবারেই জিরো হয়ে যায়। তো রেজিস্ট্যান্স যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে, আমাদের কারেন্টের মান ইনফিনিটি, মানে একটা হিউজ পরিমাণের কারেন্ট পাবো। তো আমরা একটু আগে সূত্র দেখলাম যে কারেন্টের পাওয়ারের সূত্র হচ্ছে আই স্কয়ার আর। তো এই আই স্কয়ার আর অনুযায়ী কি হবে, কারেন্টের মান যদি হিউজ হয় তাহলে আমাদের কি একটা হিউজ পরিমাণ তাপ তৈরি হবে। তো হিউজ পরিমাণ তাপ মানে কি, আমাদের যে তারটা আছে ওই তারটা কি গলে যাবে না, আমাদের যে তারগুলো, তো তার একটা নির্দিষ্ট হিট মানে টেম্পারেচার থাকে, মানে লিমিট থাকে, যে এর লিমিটের বেশি হলে সে কি করবে না, তার যে ইনসুলেটর আছে সেটা পুড়ে যাবে। তো এইরকমই মূলত, ফলে আমাদের এখানে আগুন ধরে, আমাদের তারগুলোতে আগুন ধরে। তো এইটা হচ্ছে আমাদের মূলত সূত্র হিট লসের, অর্থাৎ আমাদের যে লস হয়, তো লস হয় মূলত এই সূত্র অনুযায়ী। আমাদের যে ইলেকট্রিক্যাল বাল্ব, তো এই বাল্বগুলোর আমাদের যে তাপ তৈরি হয় সেটা মূলত এই সূত্র অনুযায়ী, আই স্কয়ার আর, এই সূত্র অনুযায়ী আমাদের হিটটা তৈরি হয়। বুঝতে পারছেন এবার? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে সার্কিটের কিছু বেসিক টার্ম পড়বো।
তো আমরা সার্কিট অ্যানালাইসিস করার জন্য এই পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে। তো এরপরে আমরা জাস্ট খালি নামগুলোই বলবো। তো প্রথম এইদিকে একটা সার্কিট আছে, দেখেন, খেয়াল করেন। তো এখন আসেন ব্রাঞ্চটা আসলে কি। এ ব্রাঞ্চ represents a single element such as a voltage source or a resistor। অর্থাৎ আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে ব্রাঞ্চ বলতে বুঝবো সার্কিটের একটা সিঙ্গেল এলিমেন্ট। এইখানে সার্কিটটা খেয়াল করেন। তো এইখানে আমাদের কয়টা এলিমেন্ট আছে, এই যে এই একটা রেজিস্টার, এখানে এই একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, এই যে এটা হচ্ছে আমাদের একটা কি ইন্ডিপেন্ডেন্ট কি কারেন্ট সোর্স, আর এখানে একটা আছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তাহলে এইখানে টোটাল 5টা এলিমেন্ট আছে। তাহলে এই যে 5টা এলিমেন্ট, এই 5টা এলিমেন্টকেই প্রত্যেকটাকেই বলা হবে একটা ব্রাঞ্চ। ক্লিয়ার? তাহলে এই সার্কিটে আমাদের 5টা ব্রাঞ্চ আছে টোটাল। জি স্যার। তাহলে ব্রাঞ্চ কি? ব্রাঞ্চ আছে একটা সার্কিটের যতগুলো এলিমেন্ট থাকবে তাদের প্রত্যেককেই বলা হবে ব্রাঞ্চ, মানে সিঙ্গেল এলিমেন্ট। অর্থাৎ প্রত্যেক সিঙ্গেল এলিমেন্টকেই বলা হবে এক একটা ব্রাঞ্চ। তারপরে আসে নোড। তাহলে নোড কি? তো নোড ইজ দ্য পয়েন্ট অফ কানেকশন বিটুইন টু আর মোর ব্রাঞ্চেস। অর্থাৎ আমাদের একটা সার্কিটে যদি 2 বা তার বেশি ব্রাঞ্চ একটা পয়েন্টে কানেক্ট হয় তাহলে সেটাকে আমরা বলবো একটা নোড। তাহলে এই সার্কিটে খেয়াল করেন, এই যে এদিকে আমাদের 3টা পয়েন্ট আছে, একটা এ, একটা বি, একটা সি। তো বিটা হচ্ছে এই পুরাটাই একটা বি। কারণ কি? কারণ এই 2 এর মাঝে জাস্ট একটা তার লাগানো আছে, মাঝখানে কোনো এলিমেন্ট নাই, এই যে রেজিস্টার বা আমাদের ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স কোনো কিছুই নাই। তাহলে কি হবে? এই পয়েন্ট পুরাটাই একটা নোড। অর্থাৎ এই বি পয়েন্ট, দেখেন এখানে বি পয়েন্ট, এখানে বি পয়েন্ট পুরাটাই একটা নোড। আবার এই যে সি পয়েন্ট, এই পুরাটাই একটা নোড। তাহলে দেখেন এ নোডে কয়টা এলিমেন্ট কানেক্ট করা আছে? এই একটা ভোল্টেজ সোর্স আর এই 5 ওহম, এই দুইটা এখানে কানেক্ট করা আছে। তাহলে এ নোডে মূলত 2টা ব্রাঞ্চ আছে। আবার বি নোডে আসেন, তো বি নোডে কয়টা আছে? এই 5 ওহম এদিক দিয়ে গেছে, আবার এই 2 ওহম এদিক দিয়ে, এই 3 ওহম এদিক দিয়ে, আবার এই 4 ওহম 2 এম্পিয়ার এদিক দিয়ে আছে। তাহলে এখানে বি নোডে মূলত 4টা ব্রাঞ্চ কানেক্ট করা আছে। তারপরে সি নোড আসেন, তাহলে এই সি নোডেও মূলত 4টে ব্রাঞ্চ আছে। এই যে এখান থেকে একটা আসতেছে, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা। তাহলে এই সি পুরাটাই হচ্ছে একটা নোড। ক্লিয়ার? জি স্যার। তাহলে জি নোড স্যার। আমরা দেখলাম কি ব্রাঞ্চ, আর হচ্ছে নোড। এবার আসেন লুপ। তো লুপ কি? লুপ হচ্ছে এনি ক্লোজ পাথ ইন এ সার্কিট। অর্থাৎ একটা সার্কিটে যে কোনো ক্লোজ পাথকেই বলা হবে একটা লুপ। যেমন এইখানে খেয়াল করেন, এই সার্কিটে আমরা যদি এখান থেকে শুরু করি, এ পয়েন্ট থেকে শুরু করি, আবার এদিক দিয়ে আসি, আবার এই পয়েন্টে আসি, তাহলে এইটা হবে একটা লুপ। আবার এই যে মাঝখানে এদিক দিয়ে আসি, আবার এই পয়েন্টে যদি ঘুরি তাহলে এটা হবে একটা লুপ। আবার এখান থেকে এদিক দিয়ে যদি এখানে আসা হয় তাহলে এটা একটা লুপ হবে। আবার এই পয়েন্ট থেকে শুরু করে যদি আবার এই যে পুরা এদিক দিয়ে ঘুরে আবার এই পয়েন্টে আসা যায় তাহলে পুরা সার্কিট মিলে একটা লুপ হবে। আবার এখান থেকে এই মাঝখান দিয়ে আবার এই পয়েন্টে যদি আসা যায় তাহলে এটা একটা লুপ হবে। অর্থাৎ একটা সার্কিটে আমরা যে পয়েন্টে শুরু করব আবার পুরো সার্কিট ঘুরে আবার ওই পয়েন্টে যদি আসা হয় তাহলে সেটাকে বলবো আমরা একটা লুপ। ক্লিয়ার? লুপ কি? জি স্যার। তো এই 3টা জিনিস আমাদের লাগবে, কাজে লাগবে। তো এরপরে আসেন, এরপরে আমরা আমাদের হচ্ছে সেকেন্ড যে ল আছে সেই সেকেন্ড লটা পড়বো, সেটা হচ্ছে কি কিরশফস ল। তো কিরশফস ল হচ্ছে এখানে 2টা ল আছে, একটা আছে ভোল্টেজের উপর ডিপেন্ড করে আর একটা আছে কারেন্টের উপর ডিপেন্ড করে। তো এই 2টা লর মধ্যে প্রথমটা হচ্ছে কি কিরশফস কারেন্ট ল।
তো এখন খেয়াল করেন কিরশফস কারেন্ট লটা কি? Kirchhoff's current law states that the algebraic sum of currents entering a node or closed boundary is zero. Mathematically, KCL applies that the summation of IN equal to 0. তো এখানে কি বলা হয়েছে? তো কিরশফস কারেন্ট ল বলা হয়েছে একটা নোডের ক্ষেত্রে, অর্থাৎ মনে করেন এরকম এই পয়েন্টটা হচ্ছে একটা নোড। তো এই নোডে আমাদের বিভিন্ন ব্রাঞ্চ থেকে বিভিন্ন ব্রাঞ্চ যুক্ত আছে। মনে করেন এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, ধরলাম এখানে 5টা ব্রাঞ্চ যুক্ত আছে। এখন 5টা ব্রাঞ্চের যতগুলো কারেন্ট থাকবে তাদের যোগফল হবে 0, মানে অ্যালজেব্রিক সাম হবে 0। তাহলে এখন খেয়াল করেন এখান থেকে মনে করেন কিছু কারেন্ট বের হয়ে যাচ্ছে, ধরলাম I1 এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, আবার এটা ধরলাম I2 এটা মনে করেন প্রবেশ করতেছে এই নোডে, এটা I2, আবার এটা ধরলাম এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে I3, আবার এটা মনে করেন বের হয়ে যাচ্ছে I4, আবার এটা মনে করেন প্রবেশ করতেছে, এটা I5। তাহলে এখন খেয়াল করেন এই যে 5টা কারেন্ট, এই 5টা কারেন্ট এই নোডে যোগফল হবে 0, অ্যালজেব্রিক সাম হবে 0। তো এখন খেয়াল করেন এদের ডিরেকশনগুলো আমাদের মনে রাখতে হবে। তো আমরা এখন যদি যে কারেন্টগুলো এই নোডে প্রবেশ করতেছে তার ডিরেকশন যদি আমরা পজিটিভ ধরি, তাহলে যেগুলো বের হয়ে যাচ্ছে তাদের ডিরেকশন হবে নেগেটিভ, মানে তাদের সাইন হবে নেগেটিভ। তাহলে কি হবে? মনে করেন আমরা যেগুলো বের হয়ে যাচ্ছে ওইটাকে নেগেটিভ ধরতেছি, আর যে কারেন্টগুলো বের হয়ে মানে প্রবেশ করতেছে তাকে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে আমরা এখন যোগ করব অ্যালজেব্রিক সাম। তাহলে মনে করেন I1 বের হচ্ছে, তাহলে I1 হবে নেগেটিভ, তাহলে এই যে I1 এটা মনে করলাম নেগেটিভ I1, তারপরে এই যে প্লাস এখানে I2 প্রবেশ করতেছে, তাহলে I2 হচ্ছে পজিটিভ, তারপরে এদিকে আবার প্লাস I3 হচ্ছে বের হয়ে যাচ্ছে। তো I3 বের হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি হবে মাইনাস, এই যে সামনে একটা মাইনাস দিলাম, প্লাস, তারপরে এদিক দিয়ে তো I3 এর পর I4 বের হয়ে যাচ্ছে, তাহলে প্লাস হবে কি, I4 এর সাইন হবে মাইনাস I4, তারপরে I5 প্রবেশ করতেছে, তাহলে I5 হবে প্লাস প্লাস I5, তাহলে এদের সামটা হবে 0, এই যে 0। তাহলে এটা হচ্ছে মূলত অ্যালজেব্রিক সাম। তো এখন আমরা কি করব, প্লাসগুলোকে এক সাইডে রাখবো আর মাইনাসগুলোকে আর এক সাইডে রাখবো। তো এভাবে যদি আমরা রাখি তাহলে কি হবে, এই যে I1 এদিকে দেখেন, যে I1 আর প্রবেশ করতেছে কি I2 আর I5, এই দুইটা হচ্ছে প্লাস, এক সাইডে রাখবো, আর যেগুলো বের হয়ে যাচ্ছে ওইগুলো আরেক সাইডে। তাহলে কি হবে, I1 প্লাস I3 প্লাস I4। তো এই যে এটা হচ্ছে আমাদের কিরশফস কারেন্ট ল, অর্থাৎ যতগুলো কারেন্ট একটা নোডে প্রবেশ করবে তাদের যোগফল যা হবে, যতগুলো কারেন্ট বের হয়ে যাবে তাদের যোগফল তাই হবে। অর্থাৎ মনে করেন I2 আর I5 মিলে যদি 20 হয়, তাহলে কি হবে, I1 I3 আর I4 এই তিনটে মিলে হবে 20। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তো এই জিনিসটা এখানে বলা আছে। তাহলে আমরা এটাকে অল্টারনেটিভ কি বলতে পারি, দ্য সাম অফ কারেন্ট এন্টারিং এ নোড ইজ ইকুয়াল টু দ্য সাম অফ কারেন্ট লিভিং দ্য নোড। তো এবার আসেন কেভিএল। তো কেভিএলটা কি? কেভিএল হচ্ছে কিরশফস ভোল্টেজ ল। তো এটা অ্যাপ্লাই করা হবে একটা লুপের মধ্যে। খেয়াল করেন আগে ছিল একটা নোডের মধ্যে, আর এবার হবে একটা লুপের মধ্যে।
তো তাহলে লুপের মধ্যে যতগুলো ভোল্টেজ থাকবে তাদের যোগফল হবে 0। তো এখন খেয়াল করেন, এই যে মনে করেন একটা সার্কিট আছে এখানে, তো এই সার্কিটে মনে করেন একটা লুপ আছে এটা। এখন এই লুপের মধ্যে আমাদের কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তো কেভিএল অ্যাপ্লাই করবো আমরা কিভাবে, দেখেন সবগুলা ভোল্টেজের যোগফল করতে হবে। তো সবগুলা ভোল্টেজের যোগফল বের করার জন্য আমাদের প্রথমে ভোল্টেজের সাইন গুলা বের করতে হবে, কোনটার কোন, মানে কোন সাইড পজিটিভ কোন সাইড নেগেটিভ। তো এটা বের করার জন্য আমাদের দেখেন এখানে খেয়াল করেন, এই সোর্সের চিহ্ন সবসময় দেওয়া থাকবে, আর এই এখানেও দেওয়া আছে, কিন্তু এই যে রেজিস্ট্যান্স আছে, তো এই রেজিস্ট্যান্স গুলার আমাদের সিম্বল, আচ্ছা আমি এখানে একটু বোঝাই। মনে করেন আমাদের একটা সার্কিট আছে এরকম, আচ্ছা আচ্ছা মনে করেন আমাদের এটা হচ্ছে সার্কিট। তো এটা মনে করেন R1, এটা হচ্ছে R2, আর এটা হচ্ছে R3। তো এটাও এক ধরনের রেজিস্ট্যান্স সিম্বল। নর্মালি আমরা এটা ইউজ করি, কিন্তু অনেক বইয়ে এটাও ইউজ করে। তো এইগুলো হচ্ছে আমাদের সোর্স। তো এটার নাম দিলাম V1, এটা একটা ভোল্টেজ সোর্স। আবার এটা হচ্ছে আমাদের V2, এটা আরেকটা ভোল্টেজ সোর্স। এখন এই সার্কিটে আমরা আমাদের এই V1 আর V2 সাইনগুলো আমরা দেখতে পাচ্তেছি, সাইন আছে। তাহলে আমাদের কেভিএল অ্যাপ্লাই করার জন্য বাকি যে রেজিস্ট্যান্স আছে তাদেরও সাইন জানতে হবে। তো এই সাইন জানার জন্য আমাদের কারেন্টের ডিরেকশন লাগবে। তাহলে আমরা কি করব, কারেন্টের ডিরেকশন আমরা যে কোনো একদিকে দিয়ে নেব। তো নর্মালি আমরা কি করি, ঘড়ির কাঁটার দিকে যে ডিরেকশন ওইটা ধরি, অর্থাৎ আমরা এই দিক থেকে এই দিকে কারেন্ট ধরা হয় এইটা, অর্থাৎ কারেন্ট এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আবার এখানে ফেরত আসবে। তো এটা হচ্ছে আমাদের কারেন্টের ডিরেকশন। তো এখন এই কারেন্টের ডিরেকশন অনুযায়ী আমরা এই রেজিস্ট্যান্সের ডিরেকশন গুলো বের করবো, মানে সাইন গুলো বের করবো। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। তো তাহলে দেখেন এই যে রেজিস্ট্যান্স R1, তো R1 এ কি হচ্ছে, কারেন্ট এদিক দিয়ে প্রবেশ করতেছে এই পয়েন্টে। তাহলে কারেন্ট মানে প্রবেশ করতেছে, মানে এই পয়েন্ট থেকে কারেন্ট এই দিকে যাচ্ছে। তাহলে কি হবে, এই প্রবেশ করতেছে যে পয়েন্টে সেই পয়েন্ট হবে প্লাস, আর বের হয়ে যাচ্ছে যে পয়েন্টে সে হবে মাইনাস। তাহলে এটার নাম দিলাম মনে করেন V3। আবার এই যে এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হবে, কারেন্টের ডিরেকশন আমরা এদিক দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, এই পয়েন্টে কারেন্ট প্রবেশ করতেছে, তাহলে এই পয়েন্ট হবে প্লাস আর এই পয়েন্ট হবে মাইনাস। তো এর নাম দিলাম আমরা V4। আবার এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে, তো এখানে প্লাস মাইনাস আছে, তো এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে কি হবে, এবার এই কারেন্ট এদিক দিয়ে আসবে, এই যে এইদিকে আসার পর এই পয়েন্টে আসবে। তো এই পয়েন্টে আসার পর কি হবে, এই পয়েন্টটা হবে প্লাস আর এই পয়েন্টটা হবে মাইনাস। তাহলে কি হবে, এটার নাম দিলাম মনে করেন V5। তাহলে এদিক দিয়ে আসবে, আসার পর আবার এই প্রথম পয়েন্টে ফেরত যাবে, এই যে। তো এই হচ্ছে কারেন্টের ডিরেকশন। তো এইভাবে আমরা সাইনগুলো দিয়ে নেব। তাহলে এখন আমরা কি পাইছি, V1 পাইছি, V2, V3, V4, V5 পর্যন্ত পাইছি। এখন কেভিএল অনুযায়ী জাস্ট এই যে আমরা মানগুলো পাইছি এদের যোগফল হবে 0। তো এখন কেভিএল আমরা অ্যাপ্লাই করার নিয়ম কি, তো কেভিএল অ্যাপ্লাই করার জন্য আমাদের যে কোনো এক পয়েন্ট থেকে শুরু করতে হবে। তো মনে করলাম আমরা এই V1 থেকে শুরু করব। তাহলে এদিক দিয়ে এই পয়েন্টে আমরা যাব, এদিক দিয়ে দেখেন এই পয়েন্টে যাওয়ার পর প্রথমেই আমরা কি দেখব, মাইনাস, কি চিহ্ন আছে, মাইনাস। তাহলে এই মাইনাসকে আমরা এভাবে মাইনাস ধরলাম, এই যে মাইনাস V1।
তারপর এদিক দিয়ে আসবো, এই যে R1 এর এখানে প্রথমটা কি, প্রথম চিহ্নটা কি, প্লাস, তাহলে আমরা এবার প্লাস নিব। অর্থাৎ আমরা এই প্রথম যে পয়েন্ট থেকে শুরু করব, ওই পয়েন্টের প্রথম পয়েন্ট যদি কাউন্ট করি, তাহলে আমাদের বাকি সবগুলো রেজিস্ট্যান্সের প্রথম পয়েন্টগুলো কাউন্ট করতে হবে। অর্থাৎ এখানে হবে কি, প্রথমটা প্লাস V3, তারপরে আবার এখানে প্রথম পয়েন্ট কি প্লাস, এই যেটা, তাহলে এখানে হবে কি V4 প্লাস V4, আবার এদিক দিয়ে আসতেছে, আসার পর এই যে এখানে দেখেন, এখানে মাইনাস, প্রথম পয়েন্ট মাইনাস, তাহলে এখানে কি হবে মাইনাস V2, আবার এদিক দিয়ে আসতেছেন, এদিক দিয়ে আসার পর এই যে এটা পয়েন্ট কি, প্রথমটা প্লাস, প্লাস V5 ইকুয়াল কি হবে 0। তো এইটাই হচ্ছে KVL। তো এখন এটাকে যদি আমরা আবার প্লাস মাইনাস গুলোকে একসাথে সাইডে নিই, তাহলে কি হবে, মনে করেন এখানে হবে V1 প্লাস V2, আর এই সাইডে হবে বাকিগুলা, তাহলে V3 প্লাস V4 প্লাস V5। তো এটা হচ্ছে আমাদের KVL এর সূত্র। তো এখানে কি তাহলে V1 আর V2 কি, তো V1 হচ্ছে সাপ্লাই দিচ্ছে, অর্থাৎ আমাদের যতগুলো ভোল্টেজ সাপ্লাই দেওয়া হচ্ছে ঠিক সেম পরিমাণ ভোল্টেজই ড্রপ হবে এই তিনটার মধ্যে। অর্থাৎ V1 আর V2 যোগফল যদি 20 হয়, তাহলে V3 V4 V5 এই তিনটার যোগফলও 20 হবে। ক্লিয়ার এটা? হ্যালো, Clear. जी sir, clear. স্যার ক্লিয়ার স্যার। ওকে। তাহলে এই যে আমরা দুইটা সূত্র পড়লাম, এই দুইটা সূত্র আমাদের সার্কিট অ্যানালাইসিসে সবসময় কাজে লাগবে। তো এটা একটু ভালোভাবে আপনাদের বুঝতে হবে। তো এটা হচ্ছে আমাদের KVL। এবার আসেন, এখানে আমাদের কিছু ম্যাথ প্রবলেম আছে KVL আর KCL এর উপর বেস করে। তো আমরা এটা একটু দেখে নিয়েন আপনারা। আচ্ছা, এই যে এখানে একটা সমস্যা আছে, এখানে খেয়াল করেন। এক্সাম্পল 10। তো এক্সাম্পল 10 এ খেয়াল করেন, আমাদের এখানে আচ্ছা, এখানে বলেন দেখি কোনটা কি ধরনের সোর্স। আচ্ছা, এটা কি সোর্স বলেন দেখি, এই অংশটা কি টাইপের সোর্স, ডিপেন্ডেন্ট সোর্স না ইন্ডিপেন্ডেন্ট সোর্স? কি বলতে পারেন না? হ্যালো, স্যার ডিপেন্ডেন্ট সোর্স। এটা হচ্ছে আমাদের একটা ডিপেন্ডেন্ট সোর্স। তা ভোল্টেজ সোর্স না কারেন্ট সোর্স? আচ্ছা স্যার দেখেন, এটা ভোল্টেজ সোর্স। হ্যাঁ, এটা একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তো দেখেন এখানে এই স্কোয়ার শেপ মানে হচ্ছে একটা ডিপেন্ডেন্ট সোর্স, আর ভিতরে প্লাস মাইনাস আছে মানে এটা একটা ভোল্টেজ সোর্স। এখন দেখেন এই ভোল্টেজ সোর্সটা কার মাধ্যমে কন্ট্রোল হচ্ছে, এই যে এখানে VB লেখা আছে, অর্থাৎ V0 লেখা আছে, V0। তাহলে এই যে আমাদের ভোল্টেজ সোর্স, এটা মূলত কন্ট্রোল হচ্ছে ভোল্টেজের মাধ্যমে। এই সার্কিটে এই ভোল্টেজটা অন্য আরেকটা এলিমেন্টের উপর নির্ভর করতেছে। দেখেন এই V0 এই যে এইখানে আছে, অর্থাৎ এই যে 6 ওহমের মধ্যে যে ভোল্টেজটা পাবো, তার দ্বিগুণ হবে এই ভোল্টেজ সোর্সটার মান। তো দেখেন এই যে 6 ওহমের ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে, এই কারণে এর নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তো এগুলো আপনাদের প্রথম লেকচারে বলছিলাম, না 2 নম্বর লেকচারে। তো এগুলো মনে রাখতে হবে।
তো এখন খেয়াল করেন এখানে আমাদের বলছে যে ভি নট এবং আই বের করতে হবে। তো এই যে আই এখানে সিম্বল আছে আই, তো এই আই বের করতে হবে, আর এই যে এখানে ভি নট আছে এই ভি নটটা বের করতে হবে। তো আমাদের এখানে জাস্ট আমরা কেভিএল অ্যাপ্লাই করলেই হবে। তো দেখেন এই সার্কিটে আমরা যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করি এই দিক দিয়ে, তো যখন আমরা কেভিএল অ্যাপ্লাই করব তখন দেখেন আমরা বলছি কি যে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা সবসময় এই কারেন্টের ডিরেকশনেই ফলো করবো, আমরা যেদিকে কারেন্টের ডিরেকশন ধরবো ওই দিকটাই ফলো করব। দেখেন প্রথমে আমরা যখন কেভিএল অ্যাপ্লাই করব তখন আমরা মনে করব এই চিহ্ন নাই, মানে এখানে কিছু নাই, এটা মনে রাখতে হবে। দেখেন এখন আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করব, তাহলে প্রথমে কি হবে, এই যে এখান থেকে যদি আমরা শুরু করি তাহলে এখানে কি আছে -12, তাহলে এই যে -12 প্রথমে আমরা -12 লিখব, এই যে প্রথমে -12, তারপরে এদিক দিয়ে আসেন, এই যে এইখানে আসার পর কারেন্ট কি এই পয়েন্টে প্রবেশ করতেছে, তাহলে এই পয়েন্ট হবে প্লাস আর এই পয়েন্ট হবে মাইনাস। তো এর মধ্যে এই 4 ওহমের মধ্যে ভোল্টেজ কি পরিমাণ ড্রপ হচ্ছে, তো সেটা জানার জন্য আমাদের কি লাগবে, ভি ইজ ইকাল টু আই আর, এই সূত্র। আমরা জানি কি রেজিস্ট্যান্সের যে ভোল্টেজ সেটা হচ্ছে এটা ওহমের সূত্র অনুযায়ী ভি ইজ ইকাল টু আই আর। তো এখানে আর এর মান আছে 4, কিন্তু আই এর মান আমাদের জানা নাই, তো আই এর মানটা আমরা বের করব। তাহলে কি হবে 4i, এই যে প্লাস 4i। এরপরে আসেন এরপরে সোর্স, তাহলে এরপরে এটা একটা ভোল্টেজ সোর্স, এই কারণে এই চিহ্ন যা আছে তাই, তাহলে প্লাস, প্রথমটা প্লাস, তাহলে প্লাস 2 ভি নট, এটা বসাইতে হবে। তারপরে এখানে একটা সোর্স, প্রথম চিহ্ন কি মাইনাস এদিক দিয়া, তাহলে প্রথম চিহ্ন মাইনাস, তাহলে -4। আবার এইখানে আসেন, এইখানে আসার পর কি দেখবো এদিক দিয়া, তো এই পয়েন্টটা কি প্লাস আর এটা হবে মাইনাস, তাহলে এখানে কি হবে +6i। তারপরে আবার এই পয়েন্টে আসলাম ফেরত, এই পয়েন্ট থেকে শুরু করছি আমরা এদিক দিয়ে, মানে এদিক দিয়ে যাওয়া শুরু করছি, আবার পুরো সার্কিট ঘুরে এই পয়েন্টে আসছে, তাহলে আমাদের একটা লুপ শেষ। তো এটা হচ্ছে আমাদের কেভিএল অ্যাপ্লাই করলাম। তো এখন খেয়াল করেন সার্কিটে আমাদের এই যে এই অংশে কি আছে মাইনাস, কিন্তু আমরা অ্যাপ্লাই করছি কি, এই যখন আমরা কারেন্ট এদিক দিয়ে ধরছি তখন আমাদের এই পয়েন্টটা ধরছি আমরা প্লাস। তো এটার মানেটা কি, তো এটার মানে হচ্ছে এটা যে সার্কিট বলতেছে কারেন্ট এই দিক দিয়ে ফলো হচ্ছে, এইখানে কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা বলতেছি কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে আমাদের ডিরেকশনটা জাস্ট কি হয়েছে বিপরীত হয়েছে। তো এই কারণে আমরা কি করব, এই যে ভি নট, এই ভি নটের মানটা আমরা কি জানি, এটা আই আর অনুযায়ী কি হবে, তাহলে আই এর এখানে আর এর মান কত 6, আর এখানে আছে আই, কিন্তু যেহেতু এই আমাদের ডিরেকশনটা এই যে সার্কিটের ডিরেকশন থেকে ভিন্ন, এই কারণে এখানে একটা মাইনাস আসবে, অর্থাৎ এই যে ভি নট সমান কি হবে -6i। তো এই ভি নট সমান -6i আমরা এখানে বসাবো, এই যে ভি নটের জায়গায়, এই যে এখানে, তাহলে ভি নটের জায়গায় আমরা যদি 6 বসাই, -6i বসাই, তাহলে আমরা এই মানটা ক্যালকুলেট করলে এই মানটা পাবো। তারপরে এখান থেকে i এর মান আমরা বের করবো কত -8। তো এই -8 আমরা এখন যদি এই যে ভি নট -6i এ বসাই তাহলে আমরা ভি নট এর মান পাবো, তাহলে -6 গুণ হচ্ছে -8, তো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে কি হবে 48 ভোল্ট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এখানে 48 ভোল্ট আর এখানে 8 অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন? জি স্যার বুঝেছি। তো আমাদের এই জিনিসটা আমাদের পরবর্তীতে আরো ম্যাথ করব তখন লাগবে, তো এখানে জাস্ট একটু ধারণা আছে। তো এবার আসেন সিরিজ এবং প্যারালাল সার্কিট। তো সিরিজ সার্কিট কি, প্যারালাল সার্কিট কি, তো দেখেন সিরিজটা আসলে কি, আমরা এখানে একটু ব্যাখ্যা দেই। এদিকে মনে করেন আমাদের রেজিস্ট্যান্স এরকম আছে,
এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, এটা যদি R3 হয়, বা এরকম যতগুলোই থাক না কেন এভাবে। তো দেখেন R1, এটা R1 এর প্রথম পয়েন্ট এটা, তাহলে R1 এর দ্বিতীয় পয়েন্ট কি এটা না? আবার R2, এই R2 এর প্রথম পয়েন্ট কি এটা, আবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটা। আবার R3, R3 এর প্রথম পয়েন্ট হচ্ছে এটা, আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটা। তো এখানে খেয়াল করেন, কানেকশনটা খেয়াল করেন যে প্রথমটার দ্বিতীয় পয়েন্টের সাথে আবার দ্বিতীয়টার প্রথম পয়েন্ট আছে, আবার দ্বিতীয়টার দ্বিতীয় পয়েন্টের সাথে তৃতীয়টার প্রথম পয়েন্ট আছে, এবং প্রথমটার প্রথম পয়েন্ট এবং লাস্টে যে আছে তার প্রথম পয়েন্ট এইভাবে কানেক্ট করা আছে, মানে এইভাবে আছে। তো তখন আমরা এই কানেকশনটাকে বলবো সিরিজ কানেকশন, অর্থাৎ একজনের পেছনে আরেকজন আছে, জাস্ট এটা। তো এটাই হচ্ছে মূলত সিরিজ কানেকশন। তো দেখেন এই সিরিজ কানেকশনের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে কারেন্ট আই। তাহলে দেখেন এই যে সার্কিট, এই সার্কিটে কারেন্ট যাওয়ার পথ কয়টা? একটাই না? দেখেন কারেন্ট এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, স্যার এদিক দিয়ে আসবে, তো এদিক দিয়ে আসার পরে এদিকে আসবে। তো এটা পজিটিভ, আর এটা যদি নেগেটিভ ধরি আমরা, তাহলে কি হবে? কারেন্ট পজিটিভ থেকে বের হয়ে এদিক দিয়ে আবার নেগেটিভে আসবে। অর্থাৎ এখানে টোটাল কারেন্ট হচ্ছে একটা। অর্থাৎ আমরা টোটাল কারেন্ট যদি আই হিসাব করি, তাহলে কি হবে? আইও যা, এই যে R1 এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে I1, সেটাও তাই। আবার I2 এর, R2 এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে I2, সেটাও I। আবার R3 এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেটাও কি সেম। অর্থাৎ আমরা কি বলতে পারি? এক নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে সিরিজ সার্কিটে কারেন্ট সবসময় সেম থাকে। ক্লিয়ার? এটা হচ্ছে এক নাম্বার। তো এবার আসেন ভোল্টেজ। তো আমরা মনে করেন এই দুই পয়েন্টে ভোল্টেজ সাপ্লাই দিছি ভি। এখন এই ভোল্টেজটা কি হবে? আমরা জানি যে যতগুলো ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় ঠিক সেম পরিমাণ ভোল্টেজ আমাদের সার্কিটে ড্রপ হয়। তাহলে এই যে ভি কি হবে? এই R1 এর মধ্যে কিছু ড্রপ হবে, R2 এর মধ্যে কিছু ড্রপ হবে, R3 এর মধ্যে কিছু ড্রপ হবে। অর্থাৎ এই যে টোটাল ভি, দুই নাম্বার, এই যে আমাদের টোটাল যে ভি, এই ভিটা তিনটার মধ্যে সমান ভাগে ভাগ হবে। সমান ভাগে না, মানে রেজিস্ট্যান্সের মান অনুযায়ী ভাগ হবে। তাহলে এখানে কি হবে? V1 প্লাস V2 প্লাস V3। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা দুইটা বৈশিষ্ট্য পেলাম। একটা হচ্ছে কি কারেন্ট সিরিজ সার্কিটে সব সময় সমান থাকবে। আবার ভোল্টেজটা কি হবে? সাপ্লাই ভোল্টেজ, মানে ভাগ টোটাল হয়ে যাবে ভোল্টেজ স্যার। সবগুলোর মধ্যে রেজিস্ট্যান্সের মান অনুযায়ী ভাগ হয়ে যাবে। তিন নাম্বারটা আসেন, তিন নাম্বারটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি? তো দেখেন এখানে তিনটা রেজিস্ট্যান্স আমরা ইউজ করছি। তো তিনটা রেজিস্ট্যান্স ইউজ করার ফলে আমরা কারেন্ট একটা পাবো আই। তো আমরা যদি এই তিনটার পরিবর্তে এমন একটা রেজিস্ট্যান্স ইউজ করি, জাস্ট একটা, তো এ আর ইকুইভ্যালেন্ট, তাহলে কি হবে? এই তিনটার যে কাজ, এই সেম কাজটা যদি একটা রেজিস্ট্যান্স করে, তাহলে আমরা কি বলবো? এই তিনটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এই একটা। ক্লিয়ার? এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো তাহলে এই সিরিজ সার্কিটের জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে সবগুলোর যোগফল, আর ইকুইভ্যালেন্ট হবে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে তাদের সবার যোগফল। অর্থাৎ R1 প্লাস R2 প্লাস R3, তো এরকম যতগুলো থাকবে এভাবে চলতে থাকবে Rn পর্যন্ত। তো এই তিনটা হচ্ছে আমাদের সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। তো এই যে এই তিনটা এখানে বলা আছে, এই সাইডে সিরিজ সার্কিট এটা, এই যে এখানে বলা আছে এক নাম্বারটা, দুই নাম্বার, তিন নাম্বার। তো এবার আসেন প্যারালাল।
তো প্যারালাল সার্কিট, সিরিজ সার্কিট ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। তো এবার আসেন প্যারালাল। তাহলে প্যারালাল কি? তো প্যারালাল সার্কিট হচ্ছে এরকম যে আমাদের যতগুলো এলিমেন্ট থাকবে তাদের এক পয়েন্ট এক জায়গায় থাকবে আর এক পয়েন্ট আরেক জায়গায় থাকবে, এরকম। দেখেন এই পুরোটা একটা পয়েন্ট, তাহলে এই প্রথম পয়েন্টগুলো জায়গায় এক জায়গায় আছে। R1 যদি এটা হয়, এটা যদি R2 হয়, আর এটা R3, তাহলে কি হবে? এইখানে সবগুলো পয়েন্ট, প্রথম পয়েন্টগুলো এক জায়গায় কানেক্ট করা আছে এদিকে, আবার দ্বিতীয় পয়েন্টটা আরেক জায়গায় আছে। তো এরকম যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো প্যারালাল সার্কিট। তো এখন প্যারালাল সার্কিটের সেম বৈশিষ্ট্যগুলো খেয়াল করেন। তো মনে করেন আমরা এখানে সাপ্লাই দিছি ভি একটা ভোল্টেজ। তো এখানে খেয়াল করেন এই ভোল্টেজটা কি এখানেও যা, আবার এই যে R1 এর মধ্যেও যা, R2 এর মধ্যেও কি তাই না? যেহেতু দুইটা পয়েন্ট একই, দেখেন এই পয়েন্ট আর এই পয়েন্ট যা, এই পয়েন্ট আর এই পয়েন্ট কি তাই না? অর্থাৎ আমরা কি বলতে পারি, এখানে ভোল্টেজটা সবার মধ্যে সেম। আমরা R3 এর মধ্যে যদি আমরা দুই পয়েন্টে মনে করেন এই পয়েন্টে আর এই পয়েন্টে একটা ভোল্ট মিটার যদি আমরা এখানে ধরি, তাহলে এখানে যে ভোল্টেজ পাবো এখানেও R2 এর মধ্যেও সেম ভোল্টেজই পাবো, আবার R1 এর মধ্যেও সেম ভোল্টেজই পাবো। আবার এই যে প্রথম পয়েন্টে যদি ধরি সেখানেও সেম ভোল্টেজ পাবো, অর্থাৎ এখানে ভোল্টেজ হচ্ছে সেম। প্যারালাল সার্কিটে ভোল্টেজটা হচ্ছে সেম। টোটাল ভোল্টেজ ইকুয়াল V1 ইকুয়াল V2 ইকুয়াল V3। 2 নম্বর আসেন। 2 নম্বর হচ্ছে কি কারেন্ট। তো কারেন্ট কি হবে দেখেন। তো আমাদের এই পয়েন্টে যদি আমরা I পরিমাণ কারেন্ট সাপ্লাই দিই তাহলে কি হবে? এই আইটা এই পয়েন্টে আসার পর কি দেখবে, একটা পথ এই দিক দিয়ে আছে আর একটা পথ এই দিক দিয়ে আছে। আবার এখানে আসার পর দেখবে কি একটা পথ এই দিক দিয়ে আছে আর একটা পথ এই দিক দিয়ে আছে। অর্থাৎ এখানে টোটাল 3টা পথ আছে। তো এই 3 পথে আমাদের কারেন্ট, টোটাল কারেন্টটা কি হবে, ভাগ হয়ে যাবে। অর্থাৎ I সমান আমরা কি লিখতে পারি, I1 প্লাস I2 প্লাস I3। এই যে এদিক দিয়ে এটা হচ্ছে I1, এদিক দিয়ে আস্তে আস্তে যেটা এটা হচ্ছে I2, R3 এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে I3। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। তো এরপরে আসেন 3 নাম্বারটা কি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা মূলত সিরিজের উল্টা, অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখতে পারি 1 ভাগ আকারে। তো 1 ভাগ R ইকুইভ্যালেন্ট সমান 1 ভাগ R1 প্লাস 1 ভাগ R2 প্লাস 1 ভাগ R3। তো এই সূত্র হচ্ছে এটা, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সূত্র এটা। এখানে দেখেন, এখানে ইকুইভ্যালেন্টটা কি 1 ভাগ আকারে আছে। তো আমাদের দরকার কি শুধু ইকুইভ্যালেন্ট। তো এই কারণে আমরা কি করব, এটাকে জাস্ট লসাগু করে বের করার পর এটাকে জাস্ট উল্টাই দিতে হবে, তাহলে আমরা ইকুইভ্যালেন্ট বের করতে পারবো। এখন যদি দুইটা রেজিস্ট্যান্স হয় তাহলে আমরা ইকুইভ্যালেন্টের সূত্রটা এইভাবে লিখতে পারি, 1 ভাগ R ইকুইভ্যালেন্ট সমান 1 ভাগ R1 প্লাস 1 ভাগ R2, এইভাবে। তাহলে এটাকে লসাগু করলে কি হয়, এই যে এই সাইডের অংশটা, তাহলে কি হয় R1 R2, উপরে হয় R1 প্লাস R2, R1 প্লাস R2।
তো এটা হচ্ছে আমরা পাইলাম ওয়ান ভাগ আর ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা আর ইকুইভ্যালেন্ট সমান কি পাবো? যদি আমরা উল্টাই দিই তাহলে কি হবে? এই যে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে এখানে হবে R1 ইন্টু R2 ভাগ R1 প্লাস R2। অর্থাৎ যদি দুইটা রেজিস্ট্যান্স হয় তাহলে জাস্ট আমরা কি করব? উপরে দুইটার গুণফল নেব, নিচে দুইটার যোগফল নেব, তাহলে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে পারবো। ক্লিয়ার? জি স্যার এই যে সেম এই পয়েন্টগুলো এখানে বলা আছে। আচ্ছা, এর পরের যেটা আছে সেটা হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ ডিভিশন রুল। তো আমরা একটু আগে পড়লাম কি, সিরিজ সার্কিটে কি হয়, আমাদের ভোল্টেজ গুলো ভাগ হয়ে যায়, মানে ভোল্টেজ গুলো সব, টোটাল যে ভোল্টেজ এটা সবার সাথে ভাগ হয়ে যায়। তো এই ভাগটা আসলে কিভাবে হয় সেটা আমরা কি বলছি, রেজিস্ট্যান্সের মান অনুযায়ী। তো যে রেজিস্ট্যান্সের মান যত বেশি, ওই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ তত বেশি হবে। তো এটাই হচ্ছে মূলত ভোল্টেজ ডিভিশন প্রিন্সিপাল। তো এই যে এখানে বলা আছে, এই ভোল্টেজ ডিভিশন প্রিন্সিপালটা আমরা কিভাবে বের করি, মানে ভোল্টেজ সরাসরি কিভাবে বের করতে পারি, সেটা হচ্ছে এখানে এই যে এই সূত্রের মধ্যে বলা আছে। তো আমরা মনে করেন এই যে R1 এর মধ্যে দিয়ে যে R1 এর মধ্যে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা নাম দিলাম V1। তো আমরা V1 যদি বের করতে চাই তাহলে কি হবে? তো আমরা এইভাবে বের করব। তো যে রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপ বের করতে হবে ওই রেজিস্ট্যান্সটা উপরে রাখতে হবে, উপরে রাখলাম। আর বাকি যতগুলো রেজিস্ট্যান্স আছে সার্কিটে সিরিজে সবগুলোর যোগফল নিচে থাকবে। তাহলে এখানে কি হবে? R1 প্লাস R2, যেহেতু দুইটা আছে তাহলে R2 পর্যন্ত। আর এর সাথে গুণ হবে এই যে সাপ্লাই মেইন ভোল্টেজ, এই যে এটা, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভিশন প্রিন্সিপাল। তো এখন যদি আমরা R2 বের করতে চাই তাহলে সূত্র সেম, জাস্ট R1 এর জায়গায় এখানে হবে R2। ক্লিয়ার? এই যে এখানে এই কথাটা বলা আছে এদিকে, একদম কোণের দিকে। ক্লিয়ার? তো এবার আসেন, স্যার ক্লাস কি আরো হবে? আহ, স্যার মাথার উপর দিয়ে যায় স্যার, বেশি বেশি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাখি এই পর্যন্তই। জি স্যার স্যার, অ্যাটেন্ডেন্স দিব না স্যার? হ্যাঁ হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দেওয়া হবে।